গ্রুপে সাথ দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন আজকে বাংলাদেশ বেসরকারি বিমান কর্তৃপক্ষর নিরাপত্তা অফিসার পোস্টের ম্যাথ সমাধানগুলো দেখব। এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলও আপনারা পাবেন। তা আমাদের আজকে মাথা নিচু করে আমাদের আজকে সাউন্ড সিস্টেম ক্লিয়ার আছে কিনা আপনারা একটু কমেন্টে জানাবেন। আর ক্লাসটা সবাই একটু শেয়ার করে দিবেন আশা করি। আচ্ছা, আপনারা প্রথম প্রশ্নটা দেখেন। মামা এখানে হচ্ছে যে এই থাম্বনেলটা এখান থেকে নেওয়া যায়, বুঝছেন? এখানে ছবিটা প্রথমে দেওয়া যায়, থাম্বনেলের ছবিটা। ওকে, সমস্যা নেই। আমাদের সাউন্ড সিস্টেম ক্লিয়ার আছে কিনা আপনারা একটু কমেন্টে জানাবেন। আর ক্লাসটা সবাই একটু শেয়ার করে দিবেন আশা করি। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। প্রথম প্রশ্নটা আপনারা দেখেন। এই প্রশ্নগুলো অনেক ইন্টারেস্টিং ছিল, আমরা পুরোটাই সমাধান করে দিব ইনশাল্লাহ। আমরা একটু ক্লাসটা সবাই শেয়ার করে দিব যাতে যাদের যাদের সমস্যা ছিল তারা দেখে নিতে পারে। ওকে, ধীরে ধীরে সমাধান করেন, বুঝতে সমস্যা হয়। ইশরাক আহমেদ সাদিক বলছেন। ওকে, ঠিক আছে, ধীরে ধীরে সমাধান করে দেওয়া হবে। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন সূচকের একটা প্রশ্ন আসছিল 41 নম্বর থেকে শুরু। 2^2x + 1 = 128 হলে x এর মান কত? ঠিক আছে, তাহলে সূচকের প্রশ্ন আমরা জানি যে বেস অথবা পাওয়ারগুলো সমান করতে হয়। এখানে যেহেতু 2 আছে তাহলে এই 128কে 2 এর সাপেক্ষে লেখা যায়। কিরকম করে? এই 128 2 এর কত হয় এটা মনে রাখা একটু কঠিন, কিন্তু খেয়াল করেন 8 দিয়ে যদি ভাগ করি তাহলে 8কে 8 আর 6 টা 48। তার মানে 128কে 8 × 16 এইভাবে লেখা যায়। 8 মানে হচ্ছে 2 আর 16 মানে হচ্ছে 2^4। গুণ করলে 4 আর 3 7, তার মানে এটা সমান সমান সরাসরি 2^7 লেখা যায়। 2x এখন দুই পাশে বেস বাদ দিলে আমরা পাই 2x + 1 বাম পাশে = এই পাশে হচ্ছে 7। তাহলে সরাসরি 1টা ওই পাশে গেলে 6 আর x = হচ্ছে 6/2 = 3। তাহলে 41 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে B3। ওকে, 42 নম্বর প্রশ্নটা দেখেন। 41 নম্বর সবাই ক্লিয়ার? ইউসুফ খান বলছেন যে অ্যাডভান্স ম্যাথ বইটা পড়ে মনে হচ্ছে ম্যাথের জন্য কোনো টিচার দরকার নাই, কয়েকবার রিভাইজ দিলেই ম্যাথে স্ট্রং হয়ে যাব। হ্যাঁ ভাই, আমাদের বইগুলো সেইভাবে রিসার্চ করে লেখা। একজন টিচার পাশে বসে থাকলে যেভাবে যতটুকু হেল্প করতে পারতো, আমরা মোটামুটি সব কিছু আমাদের এই অ্যাডভান্স ম্যাথ বইটাতে ইনক্লুড করার চেষ্টা করছি। যাদের ব্যাংকের বা যে কোনো অ্যাডভান্স লেভেলের প্রশ্নগুলো শেখার প্রয়োজন আছে তারা আমাদের এই অ্যাডভান্স ম্যাথ বইটা দেখে নিতে পারেন। ঠিক আছে, ওকে। তাহলে 42 নম্বর বলছে যে 2x⁴ এটা একটা বীজগণিতের প্রশ্ন ছিল। x⁴ - 3x³ - 3x - 2। এটা পাওয়ারগুলো দেখেই বোঝা যাচ্ছে যে প্রশ্নটা একটু জটিল আছে। আর একটা ব্যাপার আছে যে এখানে একটু পেঁচায় বলা আছে কি যে এর নিচের কোন উৎপাদকটি সঠিক নহে। ঠিক আছে, মানে এই প্রশ্নটা উৎপাদকে বিশ্লেষণ করলে এখানে 4টা অপশন যেহেতু দেওয়া আছে, তার মানে 3টা অপশন থেকে, খেয়াল করেন 3টা অপশন থেকে কি আসবে যে উৎপাদক বাইর হবে 3টা অ্যান্সার, আর একটা হচ্ছে অ্যান্সার না। তাহলে এখানে অ্যান্সার কোনটা সেটা বাইর করতে হবে। তাহলে এখানে দেখেন 2x⁴ আর এখানে যেহেতু আছে 2, এটাকে এক পাশে নেই, আর এটা যদি 3x³ আর 3x কে এক পাশে নেই তাহলে কি হচ্ছে দেখেন। এটা একটু সময় লাগবে, সমস্যা নেই, আমি জাস্ট বিষয়টা বোঝাই দেওয়ার জন্য একটু বিস্তারিত লিখতেছি। হ্যাঁ, যাতে সময় লাগুক। তাহলে এখানে যদি 2 কমন নেই তাহলে থাকছে x⁴ - 1
মাইনাস 3x যদি কমন নেওয়া যায় এক্স স্কোয়ার মাইনাস মানে আছে +1, ঠিক আছে। আচ্ছা এখানে এখন এইখানে দেখেন এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা আর এখানে তার মানে এখান থেকে দুটো মান লেখা যায়, আমরা ডাইরেক্ট লিখবো আর কি, যত বীজগণিতে যত কম লিখবেন তত সুবিধা। এখান থেকে আপনি দেখে বুঝতেছেন এক্স স্কোয়ার হোল স্কোয়ার দেওয়া যায়, তার মানে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1, আর এই পাশে 3x এক্স স্কোয়ার প্লাস 1, এই +1 দুইটা রাশি, মানে এটা একটা রাশি আর ওটা আরেকটা রাশি, এই দুটো থেকে এক্স স্কোয়ার প্লাস 1 যদি আমরা কমন নিই তাহলে থাকতেছে দেখেন 2x স্কোয়ার মাইনাস 2, মানে 2 দিয়ে গুণ করে দিলাম মাইনাস 3x। এখান থেকে আবার মিডল টার্ম করা যাবে, কীভাবে মিডল টার্ম করা যাবে, এই যে 2x স্কোয়ার মাইনাস 3xটা এই পাশে নেই মাইনাস 2, এই 2 আর 2 গুণ করলে 4 মাইনাস করতে হবে, তার মানে 4x থেকে x মাইনাস করলে 3x আসবে, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস x মাইনাস 2, এখান থেকে যদি আমরা কমন নেই 2x কমন নিলে x মাইনাস 2, আর এখানে প্লাস 1 কমন নিলে x মাইনাস 2, তাহলে এখানে আসতেছে এক্স স্কোয়ার প্লাস 1 তো থাকলোই, আর এইখান থেকে দুটো উৎপাদক পেলাম, একটা হচ্ছে x মাইনাস 2 আর একটা হচ্ছে 2x প্লাস 1। দেখেন আপনাদের অপশনগুলোর মধ্যে থেকে দেখেন x মাইনাস 2 একটা উৎপাদক দেওয়া আছে কতে, তার মানে এটা উৎপাদক, খতে দেওয়া আছে 2x প্লাস 1 এটা একটা উৎপাদক, আবার গতে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 1 এটা উৎপাদক না, এক্স স্কোয়ার প্লাস 1 এটা একটা উৎপাদক। তাহলে এই তিনটা হচ্ছে উৎপাদক প্রশ্নে দেওয়া আছে, কিন্তু না প্রশ্ন উঠাই দেন, তাহলে এই তিনটা উৎপাদক, বাট সি নাম্বারটা হচ্ছে উৎপাদক না, ঠিক আছে। ওকে, এগুলোর অপশন টেস্ট করা যায়, এই শর্টকাটটা করতে গেলেও সময় লাগবে, কারণ হচ্ছে রুট চলে আসবে তো। যেমন যে এক্স মাইনাস 2 যদি উৎপাদক হয় তাহলে x সমান সমান 2 বসালে রাশিটার মান 0 হবে, আবার 2x প্লাস 1 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x সমান সমান -1 আর 2 যায় মাইনাস হাফ বসালে 0 হবে, তারপরে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x সমান সমান 1 বসালে 0 হবে, কিন্তু x সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 1 সমান সমান 0 ধরলে x সমান সমান 1 বসালে রাশিটার মান 0 হবে না। যদি 0 না হয় তাহলে এইটা উৎপাদক না, যেগুলা বসালে যে মানগুলা বসালে পুরো রাশিটার মান যে রাশিগুলো দেওয়া আছে ওটার মান 0 হবে সেইগুলো হচ্ছে উৎপাদক। তো যাই হোক এই প্রশ্নটাতে পাওয়ারগুলো বেশি ছিল তো এই জন্য যেভাবেই করেন একটু সময় লাগবে, বাট অ্যান্সার বাইর হবে। আসি 43 নাম্বারটা দেখেন। আচ্ছা 43 নাম্বারটা হচ্ছে যে 43 নাম্বারটা কিউব রুট 7 স্কোয়ার ইন্টু কিউব রুট 7 ডিভাইডেড হচ্ছে রুট 7। এখানে আমরা জানি কিউব রুট আর স্কোয়ার থাকলে দুটো একসাথে সমন্বয় করতে হয়, কিভাবে দেখেন, এই কিউব রুট মানে হচ্ছে 1/3 আর 2 এর সাথে 1/3 গুণ হয়ে গেলে হয়ে যাবে 7 টু দি পাওয়ার 2/3 ইন্টু এখানে 7 এর উপর পাওয়ার 1/3 আর নিচে হচ্ছে শুধু রুট 7। দেখেন এখানে 2/3 আর 1/3 যোগ করলে 3 নিচে হচ্ছে, উপরে 2 আর 1 যোগ করলে হচ্ছে 3, মানে 3 ভাগের 3 ভাগ, তার মানে 1 মানে হচ্ছে 7, সরাসরি উপরে 7। এগুলো আসলে কেন কম লিখতেছে খেয়াল করেন, আপনি বেশি বেশি লিখে এটা তো ফর্মালিটিসটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে দ্রুত অ্যান্সার বাইর করতে পারতেছেন কিনা। এই সদই পূর্ণ 7 কেন আসলো, কারণ এই দুটা যোগ করলে 3/3 আসবে, কাটাকাটি করে 1 হবে, 1 মানে যা, না লেখা মানে তা। এই 7 মানে হচ্ছে এখানে দুইটা রুট 7 আছে, দুইটা রুট 7কে যদি একটা রুট 7 দিয়ে কাটাকাটি করা যায় তাহলে শুধু একটা রুট 7 থাকে। তো আপনি এই অঙ্কগুলোতে যত মেন্টাল গেম খেলবেন তত আপনার কম লেখাতেই অ্যান্সার বাইর হয়ে যাবে। তার মানে 2-1টা লাইন না লিখে জাম করতে হবে, না হলে কিন্তু এই আগের অঙ্কটা যেমন দেখলেন লিখতে আসে অনেক লেখা লিখতে গিয়ে সময় পাবেন না। বীজগণিতের ক্ষেত্রে এই কাজটা করবেন। 44 নম্বর প্রশ্ন দেখেন, ঠিক আছে। 44 নম্বর প্রশ্ন কি বলতেছে, 44 নম্বর প্রশ্ন বলতেছে যে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে। বহিঃস্পর্শ মানে এটা একটা বৃত্ত, এটা আরেকটা বৃত্ত বাইরে স্পর্শ করছে, এটা যদি ব্যাসার্ধ 5 হয় আর এটার ব্যাসার্ধ যদি 3 হয় তাহলে এই দুটা ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে 5 আর 3 8। তার মানে এখানে অপশনগুলোতে দেওয়া আছে বি নাম্বার বৃত্তের ব্যাসার্ধের সমষ্টির সমান, ঠিক আছে। আচ্ছা খ নাম্বারটা বা বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। 45 নম্বর অঙ্কটা অনেক ইন্টারেস্টিং একটা প্রশ্ন, এটা একটা বিসিএস এ আসছিল। দেখেন এটা আমরা
ওকে, এই কথা জানো না হবে। তাহলে হচ্ছে যে 45 নম্বর বলছে কি 1/√2, তারপরে 1√2, এই তিনটা রাশি দেওয়া আছে। এখন বলতেছে ধারাটির কোন পদ 8√2, তার মানে এইভাবে চলতে থাকবে, 8√2 আসবে যে এটা কোথায়। তাহলে খেয়াল করেন এই ধারাটা একটা গুণোত্তর ধারা, কারণটা কি দেখেন 1/√2 এর সাথে √2 গুণ করলে 1 হয়। এখন এটা কি হয় বুঝবো, আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশিকে প্রথম রাশি দ্বারা ভাগ করব। প্রথম রাশি দ্বারা ভাগ করলে 1√2 উল্টে যাচ্ছে সরাসরি √2, তার মানে প্রতিবারে √2 গুণ করে নতুন নতুন রাশিগুলো হচ্ছে। যারা এমসিকিউ পরীক্ষা দিচ্ছেন এই প্রশ্নটা কয়েক সেকেন্ডে পারার জন্য কি করতে হবে, এখন এইটা হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার ধারা রাশি দেওয়া আছে। তাহলে 4 নাম্বার পদটা হবে √2 দিয়ে আবার গুণ করলে, আমরা জানি 2টা √2 গুণ করলে √2² মানে শুধু 2, এটা হচ্ছে 4 নাম্বার পদ। তাহলে 5 নাম্বার পদটা হবে 2√2, 6 নাম্বার পদটা হবে আরেকটা √2 গুণ করলে এই √2 আর ওই √2 গুণ করার কারণে একটা 2 হয়ে যাবে, 2 গুণ করলে 4। 7 নাম্বার পদটা হবে 4√2, 8 নাম্বার পদটা হবে এই 4√2 এর সাথে আরেকটা √2 গুণ করলে এই √2 আর √2 মিলে 2 আর 4 গুণ করলে 8, এটা হচ্ছে 8 নাম্বার পদ। তাহলে এই 9 নাম্বার পদটাই হয়ে যাবে 8√2। দেখেন প্রতিবারে √2 গুণ করলে যে সময়টা লাগতেছে লিখে করতে গেলে কিন্তু তার থেকে বেশি সময় লাগবে। আর এই জিনিসটা কিন্তু আমাদের বেসিক ম্যাথ বইয়ে গুণোত্তর ধারা অধ্যায় সুন্দরভাবে দেওয়া আছে, যে কিভাবে বড় বড় অঙ্ক মেন্টাল গেমের মাধ্যমে, কখনো অপশন টেস্ট করে, কখনো ধাপে ধাপে করে, কখনো হচ্ছে সূত্র দিয়ে, কখনো সূত্র ছাড়াই দ্রুত করা যায়, মানে যখন যেভাবে এমসিকিউতে কাজে লাগানো যায়। এটা যদি আমরা রিটেন আকারে করি তাহলে কি হবে, ধরেন যে আমরা জানি ধরি এইটা হচ্ছে r-তম পদ, এর গুণোত্তর ধারায় r-তম পদ সমান সমান a/(1) ইনটু হচ্ছে 8√2, ঠিক আছে। এখন এখানে এর মান হচ্ছে 1/√2, কিউ এর মান হচ্ছে শুধু √2, আর r-1 এর মান তো আমরা জানি না, তাহলে 8√2। এই √2টা ওই পাশে গেলে হয়ে যাবে √2 r-1 ইকুয়াল টু √2টা গুণ হয়ে গেলে r-ই, তাহলে এখানে হয়ে যাবে 8 দুগুণা 16, ঠিক আছে। তাহলে এই 16কে যদি আমরা ভাঙি, √2 r-1 16 মানে হচ্ছে 2 এর উপর পাওয়ার 4, আর যেহেতু বাম পাশে রুট আছে ওই পাশে রুট বানাইতে গেলে √2 এর উপর 8 চলে আসবে। কেন 8 চলে আসবে, কারণ এই 2 এর উপর পাওয়ার 4 আগে থেকে আছে, এই 2টা যদি আমরা রুট বানাই তাহলে একটা স্কোয়ার পাবো, স্কোয়ার আর 4 গুণ করলে 8, তাহলে √2 যদি বাদ দিয়ে দেই r ইকুয়াল টু এই -1টা ওই পাশে চলে গেলে হবে 9। এইভাবে লিখে করা যায়, আর যেভাবে দেখাই দিলাম শর্টকাটে প্রতিবারে √2 গুণ করে ওইভাবে করা যাবে, যেভাবে খুশি করবেন, সমস্যা নাই। 46 নম্বর প্রশ্নটা অনেক ইন্টারেস্টিং, এটা অনেকবার পরীক্ষা আসছে। তো আপনারা কি এই প্রশ্নটা দুইভাবে ক্লিয়ার হয়ে গেলেন? বলেন তো এই 1 নম্বর সমাধানটা সহজ নাকি 2 নম্বর সমাধানটা সহজ? কাকে কোনটা সহজ লাগছে আপনারা একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট সমাধানগুলো দেওয়ার সময় এইভাবে মাথা খাটাবো। 46 নম্বর প্রশ্ন একটু দেখেন। 46 নম্বর প্রশ্ন বলতেছে যে একটা বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল 132 সেন্টিমিটার ও 1386 বর্গ সেন্টিমিটার। বৃত্তটির বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত? আমরা জানি একটা বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই বৃত্তটার আমরা এই ব্যাসের মান যদি বাইর করতে চাই তাহলে আমাদের যে দুটো মান দেওয়া আছে, একটা হচ্ছে পরিধি হচ্ছে 2πr ইকুয়াল টু 132, আর একটা দেওয়া আছে কি ক্ষেত্রফল মানে πr² ইকুয়াল হচ্ছে 1386। খেয়াল করেন এগুলো যোগ বিয়োগ করলে, এটা যদি সমীকরণ নেই 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, যোগ বিয়োগ করলে কিন্তু আর এর মান আসবে না। আর এর মান আনতে চাইলে একটাকে ভাগ করতে হবে। খেয়াল করেন এটা যেহেতু বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, তাহলে এই 1 নাম্বারটাকে 2 নাম্বারটাকে 1 নাম্বার দিয়ে ভাগ করলে 2π আর নিচে πr² উপরে 2πr নিচে ইকুয়াল টু 1386 ডিভাইডেড 132। এখন এখান থেকে যদি আমরা পাই কেটে দেই, আর দিয়ে আর কে কাটি, তাহলে এই আর সমান সমান এই 2 দিয়ে এইখানে কাটলে হচ্ছে কত 6 আর হচ্ছে 6, 66 দিয়ে 1386 কে কাটলে হ্যাঁ, তাহলে হচ্ছে যে আর এর মানটা হচ্ছে 42। সরি 42 না, এটা হচ্ছে ব্যাসের মান চাইছে, তো এটা আর এর মান আসবে 21 আর 2 আর এর মান হবে 42, ঠিক আছে। অর্থাৎ পুরো ব্যাসটা যেহেতু চাইছে তাহলে 42 ব্যাসের মান হচ্ছে 42। ওকে,
এখন এটা যদি এইভাবে করলাম এই দুইটা মানকে ইউজ করার কারণে, আচ্ছা দুইটা মানকে কেন ইউজ করতে হবে? দুইটা মানকে ইউজ না করলেও তো হইতো। দেখেন কয়েক সেকেন্ডে করার জন্য এই অঙ্কটা আসলে দুইটা মান আছে বা ফর্মালিটিস মেনটেন করে সমাধান করতে গেলে এইভাবে, কিন্তু কয়েক সেকেন্ডে করা যাবে যদি আমরা শুধু একটা মান নিয়ে কাজ করি। 2πr = 132 না? আচ্ছা আমাদের ব্যাসের মান মানে কি? ব্যাস মানে হচ্ছে আর 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 ব্যাসার্ধ দুইটা যোগ করে 2r এর মান। তাহলে এই পাইটাকে ওই পাশে দিয়ে দেবো। পাই মানে কি? পাই মানে হচ্ছে 22/7। এটা তো ওই পাশে যায়, তাহলে কি হবে? 7/22। 22 দিয়ে যদি কাটাকাটি করি 6, 6 × 7 = 42। এইটুকু লিখলেই কিন্তু অ্যান্সার চলে আসে। তাহলে এইরকম বিস্তারিত লেখার দরকার নাই, এটা আমাদের বেসিক ম্যাথ বইয়ে আছে, হুবহু দুইভাবে সমাধান আছে, আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে? তাহলে এই যে 2r এর মান 42, এটা বার করলে কিন্তু ডাইরেক্ট কয়েক সেকেন্ডে হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন সবাই যে এই বিস্তারিত না লিখেও করা যাবে। 47 নম্বরটা দেখেন। এই 46 নম্বরটা কি সবাই ক্লিয়ার? ওকে, আমরা 47 নম্বর দেখবো। এই প্রশ্নটাও কিন্তু অনেকগুলো পরীক্ষা আসছে। বলছে একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত মিটার? ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু দেখি যে এই প্রশ্নটা অনেক সময় দেখা যাচ্ছে 1 মিটার বেড়ে যায়, এইভাবে আসে। তো একটু চিত্র আট করে বুঝি যে একটা সমবাহু ত্রিভুজের এটা একটা বাহু, এটা ধরেন আছে একটা বাহু হচ্ছে এক্স, সবগুলো বাহু এক্স। তাহলে নতুন করে যখন সমবাহু ত্রিভুজটা বড় করা হলো তখন এটা হচ্ছে x+2, সবগুলো হচ্ছে x+2। সমবাহু তো একটু সমান করে দিই। আচ্ছা, তাহলে x+2, এটা একটা ক্ষেত্রফল আছে, এটা একটা ক্ষেত্রফল আছে। এই ক্ষেত্রফলের থেকে এই ক্ষেত্রফলটা 3√3 বর্গমিটার বড়। তাহলে আমরা যদি ফর্মালি সমাধান করতে যাই তাহলে কি করতে হবে? এইটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল দুটো পার্থক্য হচ্ছে 3√3। তাহলে বড়টা আগে লিখি। আমরা জানি কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে √3/4 x+2 হোল স্কয়ার। এটা হচ্ছে বড়টার ক্ষেত্রফল মাইনাস ছোটটার ক্ষেত্রফল হচ্ছে √3/4 x² ইকুয়াল টু হচ্ছে 3√3। এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। এটা যেহেতু স্কোয়ারের সূত্র আছে তাহলে এখানে আসতেছি। স্কোয়ার সূত্র মানে কি? a² + 2ab মানে 4x + b² মানে 4 মাইনাস 4√3 x²। তাহলে এখন এখানে যদি আমরা দুই পাশ থেকে যদি 4 কমন নিই মানে সরাসরি, আর এইখানে √3 আছে, এখানে √3 আছে, আবার এই পাশে √3 আছে। দেখেন √3টা যেহেতু সবগুলো রাশিতে আছে, √3 এইখানে যদি কমন নিই তাহলে এই পাশে √3, এই √3 বাদ দিয়ে দেওয়া যাবে। তাহলে নিচে থাকতেছে 4x² + 4x + 4 - x²। x² বাদ, তাহলে এই পাশে হচ্ছে কত? 3। তাহলে 3 আর 4 12, আর এখানে থাকতেছে 4x + 4 = 12। 4x = হচ্ছে 12, ওই পাশে চলে গেলে 8, আর x = হচ্ছে 2। আপনারা একটু ছোটোখাটো বিষয়গুলো দেখে নেবেন। তার মানে এই প্রথমে একটা বাহুর মান ছিল 2। এটা হচ্ছে লিখিত একেবারে ফর্মালিটিস মেনটেন করে সমাধান। কিন্তু এমসিকিউতে আপনি এইভাবে এত লেখি সময় পাবেন না। এই জন্য আরও বিকল্প কি আছে? বিকল্প আছে, আমরা অপশন টেস্ট করতে পারি। কীভাবে? দেখেন যে এইখানে এক বাহু যদি 2 হয় এইখানে হবে 2 to 4, এইখানে এক বাহু যদি 1 হয় এইখানে হবে 3। তাহলে আমরা এ নাম্বার অপশনে দেওয়া আছে 1 আর বি নাম্বার অপশনে দেওয়া আছে 2, একটু অপশন টেস্ট করি। তাহলে 1 যদি হয় তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে √3/4, আর যদি তখন 2 বেড়ে যাবে তখন 1 আর 2 মিলে 3 হবে, তার মানে √3/4 3²। এটা 1² লেখা না লেখা সমান। তার মানে প্রথমে ক্ষেত্রফল হচ্ছে √3/4 আর পরবর্তীতে ক্ষেত্রফল হচ্ছে 3² মানে 9, তার মানে 9√3/4। তো দেখেন এটা ডিফারেন্স কিন্তু 3√3 আসতেছে না, তাহলে এটা বাদ। এখন আসি 2 যদি ধরি তাহলে প্রথমে ক্ষেত্রফল কত? প্রথমে ক্ষেত্রফল হচ্ছে √3/4 আর 2²। তাহলে কাটাকাটি করলে হচ্ছে থাকে শুধু √3। এটা হচ্ছে প্রথমে এইটার ক্ষেত্রফল। আর এইটার ক্ষেত্রফল কত? এইটার ক্ষেত্রফল হবে 2 আর 2 যোগ করে হবে এক বাহু 4। এক বাহু যদি 4 হয় তাহলে বড় সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল হবে √3/4 × 4²। 4² মানে হচ্ছে 4 × 4, 4 কেটে দিলে থাকে 4√3। দেখেন 4টা √3 থেকে যদি আমরা একটা √3 বাদ দিয়ে দেই তাহলে 3টা √3 থাকবে। তাহলে এটাই তো অপশনে প্রশ্নে বলছে, তাই না? আচ্ছা, তো আমি জাস্ট বলতেছি না যে এভাবেই করতে হবে, কিন্তু আপনি এভাবেও চিন্তা করতে পারেন। আমার যেটা চিন্তা ভাবনা সবসময় যে আমি বিকল্প চিন্তাটা আপনার মাথায় পুশ করে দিলাম, আপনি এখন নিজে থেকে চিন্তা করবেন যে কোনটা আমার জন্য সোজা হচ্ছে, কোনটা কঠিন হচ্ছে, কোনভাবে গেলে সমাধানগুলো দ্রুত বাইর করা যাচ্ছে, অ্যান্সার, এগুলো আপনারা মাথা খাটাবেন। ওকে, আচ্ছা, তো বলেন তো এইখানে এই বিস্তারিত লেখার এই নিয়মটা 1 নাম্বার, আর এই যে এইভাবে যে অপশন টেস্ট করে যে 2 নাম্বার যে সমাধান, কোন সমাধানটা সোজা ছিল? আপনারা একটু কমেন্টে জানাবেন।
আমরা সেই অনুযায়ী পরবর্তী সমাধানগুলো দিব। ওকে, তাহলে আসে 48 নম্বর প্রশ্ন। 48 নম্বর প্রশ্নটা দেখেন। হ্যাঁ, সবার কমেন্টগুলো দেখতেছি। ওকে, 2 নম্বরটা সবাই বুঝছেন না এটা? আচ্ছা, সমস্যা নাই, যার যেটা সুবিধা সেটা করবেন। 48 নম্বর প্রশ্ন বলতেছে যে x - 4 হোল স্কোয়ার প্লাস y প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 100 হলে বৃত্তের কেন্দ্রীয় স্থানাঙ্ক কত? ঠিক আছে। আচ্ছা, একটা সূত্র আছে, সেই সূত্রটা আপনাদের দেখা দিই। যে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করার সিস্টেম হচ্ছে যে যদি কেন্দ্রটা এক্স আর ওয়াই বাহুতে হয়, সেন্টার সার্কেল যদি এক্স তো ওয়াই দেওয়া আছে, এখানে আমরা একটু ভিন্ন ধরি এ আর বি, তাহলে এবং ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এটার কি বার করতে বলছে? বলছে বৃত্তের কেন্দ্রীয় স্থানাঙ্ক কত। তাহলে কেন্দ্রীয় স্থানাঙ্ক বের করার সূত্র হচ্ছে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা প্রশ্নটা যেটা দেখতেছি সেটা হচ্ছে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার দেওয়া আছে প্রশ্ন, এটা কিন্তু সূত্র। হ্যাঁ, স্থানাঙ্ক বের করার, সেন্টার বৃত্তের কেন্দ্রীয় স্থানাঙ্ক বের করার। তো এখানে হচ্ছে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 100, এইভাবে দেওয়া আছে। এইটাকে যদি ওইটার ফর্মেটে সাজাইতে চাই তাহলে দেখেন কি হচ্ছে, এক্স মাইনাস 4 হোল স্কোয়ার, এখানে এর জায়গায় কিন্তু 4 বসছে, খেয়াল করেন, প্লাস ওয়াই, এখানে মাইনাস বানাইতে হবে কিন্তু এখানে দেওয়া আছে প্লাস 3, তাহলে এখানে একটা আমরা সূত্রের মাইনাস নিব, আর এটা যেহেতু প্লাস দেওয়া আছে তাহলে প্লাস আনতে গেলে মাইনাস মাইনাস 3, ঠিক আছে, এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 10 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাইলাম এ এর মান হচ্ছে 4 আর বি এর মান হচ্ছে মাইনাস 3। তার মানে আমরা যদি স্থানাঙ্ক এ বি এর মান চাই তাহলে অ্যান্সারটা হবে 4, √3। আর যদি ব্যাসার্ধ চাইতো আর এর মান তাহলে কিন্তু তখন এই 10 হইতো, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু ব্যাসার্ধ চাই নাই তাহলে এটা বাড়ি করার দরকার নাই। তাহলে এখানে স্থানাঙ্ক দুটা হচ্ছে কত বিন্দু, এ বি এর মান হচ্ছে 4 আর একটা হচ্ছে -3, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে নেক্সট আসছে 49। এটা সবাই বুঝতে পারছেন 48 নম্বরটা? আচ্ছা, এটা তো এইভাবে বুঝবেন না, এটা স্থানাঙ্ক জ্যামিতির ক্লাস নিতে হবে। স্থানাঙ্ক জ্যামিতির ক্লাস আমাদের পেজে নেওয়া হয়েছিল, আমরা আবার পরবর্তীতে নিব। আমাদের সাথে থাকেন এই পেজে আপনারা, এবং পেজে এই ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো পাবেন। 49 নম্বর বলছে যে এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো অথবা বর্ধিত মূল্য থেকে 25% কমালো, সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কত? এই অঙ্কটা দেখেন দশমিকের ক্ষেত্রে আপনারা যদি কেউ শুধুমাত্র 25% বাড়ালো মানে 100 প্লাস 25 সমান সমান 125, আর পরবর্তীতে 125-এর 25% কম, এইভাবে করতে যান যে সমস্যাটা হবে এখানে 93.75 আসবে। এতে কিন্তু এইটা বাড়ি করতে কিন্তু একটু সময় লাগবে, ঠিক আছে। এই যে 4 দিয়ে কাটলে হচ্ছে কত? 4 দিয়ে কাটলে হচ্ছে 3 আর 4 12, আর সরি 1/4, 125-এর 4% মানে 25%, 125-এর 25% মানে হচ্ছে 3 আর হচ্ছে 1, 31.5। তার মানে বাড়ার সময় হলে 125 আর কমার সময় হবে কত? কমার সময় হবে এই 125 থেকে 31.5 কমে যাবে। এই 31.5 যদি আমরা বাদ দেই তাহলে থাকবে 93.5। তার মানে শুরুতে 93.75, এখানে 25 হবে, ঠিক আছে। 31.25 বাদ দিলে 93.75 থাকবে, যেহেতু শুরুতে 100 ছিল আর পরবর্তীতে 93.75 হয়ে গেছে, তার মানে 6.25%, এতটা কমছে। কিন্তু এই যে পুরো কাহিনীটা যে করলাম, এখানে যে সময়টা লাগলো এবং এই দশমিকের হিসাবগুলোতে যে এক্সট্রা সময়গুলো নষ্ট হলো, এটা কীভাবে সেভ করা যায়, এই সেভ করার একটা স্মার্ট টেকনিক আছে। সেই স্মার্ট টেকনিকটা দেখেন, এটা আমরা শতকরা হ্রাসবৃদ্ধি ক্লাসে নিয়েছিলাম। সেটা হচ্ছে যে আমরা পুরোটা হিসাব করব না, আমরা শুধু হ্রাসবৃদ্ধির যে অংশটাতে ঝামেলা সেই অংশটা নিয়ে হিসাব করবো। কীরকম? ধরেন আছে যে প্রথমে বাড়লো 25, ঠিক আছে, আচ্ছা, এবং পরবর্তীতে কমলো 25। এই 25 যখন বাড়ছে তখন 100 থেকে 25 বাড়ছে, ঠিক আছে, ওকে।
তাহলে যখন আমাদের 25% কমাইতে বলবে, খেয়াল করেন, তখন এই 100 এর কারণে আবার 25% কমে যাবে। তাহলে যেই 25% বাড়ছিল, এই 100 এর কারণে ওই 25% কমে সমান সমান হয়ে গেল। কিন্তু এই যে 25% বাড়ছিল, এইটারও তো 25% কমবে। তাহলে 25 এর 25%, এই 25 এর 25% মানে 25 গুণ করলে 625, এটাকে 100 দিয়ে ভাগ করলে হচ্ছে 6.25। তার মানে এই যে 25 বাড়ছিল, ওই 25 কমে যেয়ে সমান সমানে চলে আসছিল, কিন্তু এই 25 এর 25% এক্সট্রা 6%, 25% কমে যাচ্ছে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে ডি নাম্বার, 6.25% কমলো। এই আইডিয়াগুলোকে এই লেভেলে নিয়ে যাওয়ার জন্য আপনাকে হ্রাস বৃদ্ধির উপর সময় দিতে হবে। আপনি যদি ভাষা নলেজ নিয়ে যান, তখন আপনার যেটা মনে হবে জানেন, 6.25টা অ্যান্সার আসলো, কিন্তু এটা বাড়লো নাকি কমলো, এই ধরনের কনফিউশন তৈরি হবে। তো এই জন্য আপনারা একটু সময় দেন। আপনি ধরেন আছে 5 বছর আগে যখন রাসবৃদ্ধির অনার্সের ফার্স্ট ইয়ারে যখন রাসবৃদ্ধির অঙ্ক করতেন, তখনও যেভাবে 100 ধরে করতেন, অথবা ওই যে প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস মাইনাস, ঠিক আছে, এক্স ওয়াই ডিভাইডেড 100, এই মুখস্থ দিয়ে করতেন। এটা করেন তো, এটা করতে গেলে যে দশমিকের উল্টাপাল্টা হিসাব আসবে, ওটার গুণ ভাগ করতে আপনার সময় অনেক নষ্ট হয়ে যাবে। তো এই যে স্মার্ট থেকে স্মার্টেস্ট এই লেভেলে যাওয়ার জন্য আপনার থিঙ্কিংটাকে সামারাইজ করতে করতে একটা পর্যায়ে নিয়ে যাইতে হবে। ঠিক আছে, আমরা ব্যাংক ম্যাথের কোর্সে বা ব্যাংক ম্যাথের ক্লাসগুলোতে আরও এইরকম অনেক রাসবৃদ্ধির জটিল জিনিস দেখাইছি, যেগুলো অনেক সূক্ষ্ম হিসাব, বাট বিস্তারিত করতে গেলে অনেক সময় লাগে। কিন্তু এইভাবে শুধু রাসবৃদ্ধির পয়েন্টটা নিয়ে করলে অনেক দ্রুত করা যায়। তো এটা আমরা পরে যখন ক্লাস নিব, আপনারা ক্লাসগুলো দেখে নেবেন। আইডিয়া ডেভেলপ করতে হবে। 50 নম্বর অঙ্ক দেখেন। 50 নম্বর অঙ্ক বলতেছে যে একটা 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। 30 ডিগ্রি, হ্যাঁ। খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল? এই অঙ্কগুলো কয়েক সেকেন্ডে পারা যাবে। আপনি অঙ্ক করলে সব সহজ লাগে। ধন্যবাদ। হ্যাঁ, নুহু মুন্সি, শুধু ধন্যবাদ দিলে হবে না, নিজে কাজে লাগাইতে হবে। আমি ভালো লাগা সহজ লাগাতে আপনার লাভ হবে না, ঠিক আছে। সাইফুল ইসলাম 7 বছর, স্যার ক থেকে খ 5 মিটার পূর্বে, খ থেকে 10 মিটার দক্ষিণে, ক থেকে গ এর দূরত্ব কত? ভাই এগুলো পানির মতো জিনিস, এগুলো নিজে থেকে চেষ্টা করবেন, নাহলে গ্রুপে পোস্ট দিবেন, এখানে ক্লাস মতো না। কি বলছে যে ইমরান নাজির বলছেন যে স্যার আমি আপনার ম্যাথ দেখে এখন পারি, এক্সামে আমার সব ম্যাথ হয়। হ্যাঁ, আশা করি আমরা যারাই চেষ্টা করবেন তারাই ভালো পারবেন, ঠিক আছে। একটু সময় দেন। ম্যাথ শেখা মানে একেবারে বিশাল বড় আয়োজন করতে হবে এরকম না, জাস্ট সময় দিতে হবে। একজন বিশাল বড় গুরু পাইছে দেখে সে ম্যাথের হাফেজ হয়ে গেছে, আর আপনি পান নাই দেখে আপনি নোবডি, বিষয়টা এরকম না। আপনি সময় দেন। কোনো গুরু, কোনো বিশাল বড় জাদুর বই লাগবে না। আপনার যে বই আছে, আপনি যে টিচারের কাছে পড়েন, যেই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকেন, সেখান থেকেও গেইন করা সম্ভব। মূল থিমটা হচ্ছে পরিশ্রম করা, সময় দেওয়া, ঠিক আছে। ওকে, আচ্ছা, নেক্সটে আসি 49 নম্বর, সরি 50 নম্বর। প্রসেনজিৎ দে, স্যার একটু স্লো, এমনি স্লো দ্বারা এই রিসেন্ট প্রশ্ন সমাধান করতে গেলে এত স্লো করা যাবে না। স্লো করার কারণে এখানে তো আমরা যা শুধু প্রশ্ন সমাধান দিতেছি। একটা 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে ভূমি। দেখেন এই অঙ্কটা কয়েক সেকেন্ডে কীভাবে পারা যায়। টোটাল একটা খুঁটি, এটা 48 মিটার, টোটালটা 48 মিটার। এখন এটা এক জায়গায় ভেঙে গেল, একটু লজিক্যালি বলেন তো, ভেঙে গিয়ে মাটির নিচে অবস্থান করতেছে। তাহলে এই ভাঙ্গা অংশটা কি? এই ধরেন এটা অর্ধেক পয়েন্ট, এই অর্ধেকের উপরে হবে না নিচে হবে? আগে কমন সেন্সে ভাবেন। তাহলে কমন সেন্সে ভাবতে গেলে এটা এইভাবে ভাবা যায় যে এটা যদি অর্ধেকের উপরে ভাঙে, তাহলে এই ভাঙ্গা অংশটা তো এইখানে এসে এইভাবে ঝুলে থাকবে, ও তো মাটিতে লাগার চান্সে পাইল না। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে অবশ্যই এই ভাঙ্গা অংশটা অবশ্যই ভেঙে গেছে অর্ধেকেরও নিচে। মনে করেন এই পুরো অংশটা ভেঙে গেছে, এইটা ভেঙে যখন বাঁকা হয়ে যাবে, তখন এর কাছে ধরে যদি অর্ধেকে ভাঙতো, তাহলে কি হইতো? তাহলে এই পুরাটা ভেঙে যে এইভাবে আসে এইটার সাথে সমান সমান হয়ে যায়। কিন্তু যেহেতু মাটিতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে আরও নিচে ভাঙছে, নিচে ভাঙে এই উপরের ভাঙ্গা অংশটা এইভাবে বেঁকে যেয়ে এইখানে আসছে। তাহলে এটা যেহেতু মাটি, এই মাটির সাথে এটা যোগ করে দিলাম, এইখানে 30 ডিগ্রি, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। অনেক সময় এই ভাঙ্গা অংশের সাথে 30 ডিগ্রি কোণ থাকে, সমস্যা নাই, যখন যেভাবে দিবে। ভাঙ্গা অংশের সাথে 30 ডিগ্রি কোণ মানে কি জানেন? মানে এইটা একটু বেশি লম্বা দেখে ওইভাবে শুয়ে আসে। এখন ধরেন এইটা যদি আরও কাছাকাছি চলে আসতো, তাহলে এইখানে কোণটা কিন্তু চিকন হয়ে যাইতো, এটা বড় হয়ে যাইতো। তো যাই হোক, ওইটা আসতে পারে, সমস্যা নেই। তো এটা 30 ডিগ্রি মানে কি? এটা তো 90 ডিগ্রি, যেহেতু গাছটা খারাপ লম্বা ছিল, আর এটা 60 ডিগ্রি। তো আমরা একটা জানি যে 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি হলে বাহুগুলার অনুপাত হচ্ছে 1√3 আর 2। এটা আমরা ত্রিকোণমিতির ক্লাসে অনেক সুন্দরভাবে বোঝাইছি আমাদের বেসিক ম্যাথে এবং হচ্ছে প্রাইমারি কোর্সে। সেটা হচ্ছে যে 1√3 আর 2, এটা কি? এটার স্কোয়ার আর
এটার স্কোয়ার যদি আমরা নেই তাহলে 1 আর এটার স্কোয়ার মানে হচ্ছে 3, এই দুটো যোগ করলে আবার এই 2 এর স্কোয়ার মানে 4 এর সমান হচ্ছে, ঠিক আছে, পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তার মানে একটা ত্রিভুজের 3টা বাহুর যদি কোণগুলোর অনুপাত এইরকম হয় তাহলে তাদের বাহুগুলা এইভাবে হবে। এখন দেখেন যে এইখানে আমাদের 30 ডিগ্রির বিপরীতের কোণটা বাহুটা হবে 1, তারপরে 90 ডিগ্রির বিপরীত বাহুটা হবে 2, আর 60 ডিগ্রির বিপরীত বাহুটা হবে √3। তো আমাদের এখানে এই বাহুটার কোনো দরকার নাই, কারণ প্রশ্ন চাইছে কি যে খুঁটিটা কত উঁচুতে ভেঙেছিল, মানে এই অংশটা দরকার। তাহলে খেয়াল করেন তো এইটা 2 ভাগ আর এটা 1 ভাগ, তার মানে ভাঙ্গা যে অংশটা আছে ওইটা যত অংশ আর এইটা তার থেকে অর্ধেক, তাহলে 2 অংশ আর 1 অংশ মিলে 3 অংশ, এই 3 অংশ হচ্ছে 48। কেন এই অংশটা আর এই অংশটা মিলেই তো পুরো খুঁটিটা, তাই না? তাহলে 3 অংশ যদি 48 হয় তাহলে 1 অংশ হবে 16। তার মানে এইখানে এই গাছটা 16 মিটার উঁচুতে ভেঙে গিয়েছে। তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে 16। তাহলে এইরকম খুঁটি ভাঙ্গার অঙ্কগুলো যদি এইভাবে আসে আর কত উপরে ভেঙে গেছিল, তাহলে একটু যদি চিন্তা করেন যে 3 ভাগের 1 ভাগ হয় আনসার, দ্রুত কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এখন 3 ভাগের 1 ভাগ কেন হয় এই রেশিওটা বুঝবেন। এটা কিন্তু আমাদের বেসিক ম্যাথ বইয়ে অনেক সুন্দরভাবে অনেকগুলো অঙ্ক সমাধান করে দেওয়া আছে, ঠিক আছে, আপনারা দেখে নিতে পারেন। ওকে, তাহলে আসি আমরা নেক্সটে। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? 50 নম্বরটা যদি সবাই বুঝে থাকেন তাহলে ক্লিয়ার লিখে কমেন্ট করেন যে ক্লিয়ারলি বুঝতে পারছি। হুম, 51 নম্বর প্রশ্ন বলছে 7 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? 50 নম্বর আমরা যারা ক্লিয়ার হয়েছেন তাহলে 50 নাম্বার লিখে 50 ক্লিয়ার কমেন্ট করতে হবে, যাতে আপনি যে আমাদের ক্লাসটা করতেছেন মনোযোগ দিয়ে এটার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই, ঠিক আছে, কারণ আমরা অনেক কষ্ট করে ক্লাসগুলো নিতেছি, আপনারা তো একটু রেসপন্স করবেন। 11 নম্বর বলছে যে 7 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? তাহলে 7 থেকে 60 পর্যন্ত, তাহলে 7-এর পরে যে সংখ্যাটা আছে একক স্থানীয় অঙ্ক, তাই না, তার মানে হচ্ছে 9, এটা হচ্ছে 9ওয়ালা সংখ্যা, এটা মৌলিক সংখ্যা না, এটা বাদ। তারপরটা হচ্ছে 19, এটা মৌলিক সংখ্যা। তারপরটা হচ্ছে 29, এটাও মৌলিক সংখ্যা। তারপরটা হচ্ছে 39, এটা মৌলিক সংখ্যা না, এটা বাদ। তারপরটা হচ্ছে 49, এটা মৌলিক সংখ্যা না, এটা বাদ। তারপর হচ্ছে 59, এটা মৌলিক সংখ্যা। তাহলে এই 2টা আর একটা 3টা। এখানে একটা খুব স্মার্ট অ্যাপ্রোচ দেখাই। আপনারা অনেকেই এই 19, 29 আর 59 এইগুলো যোগ করতে যে সময় অনেক নষ্ট করবেন, কিন্তু কত সহজে করা যায়, যেহেতু 19, 29, 50, 59 আছে না, তাহলে মনে করি এটা 20, এটা হচ্ছে 30 আর এটা হচ্ছে 60। তাহলে 20 আর 30, 50 আর 60, 110। 110 থেকে এখানে 20, 30, 50, 50 আর এটা হচ্ছে 60। কোথায় মিষ্টি হলো? 110। এখানে প্রশ্নটাতে অপশন ঠিক আছে তো? $117 আছে অপশন, যদি 107 হবে। আচ্ছা, তাহলে 20 আর 30 মিলে 50, 50 আর এটাকে ধরলাম আমরা 60, তাহলে 60 আর 50 মিলে 110, 110 থেকে 3 কম 107। 107 হবে এই প্রশ্ন অ্যান্সার। ঠিক আছে তো না? দেখেন তো এটা কথা যোগফল কোনো সমস্যা আছে কিনা, কে যেন বলছিলেন? হ্যাঁ, ওকে, এই প্রশ্ন কি ক্লিয়ার? 51 নম্বরটা কি ক্লিয়ার সবাই? কিন্তু 107 তো অপশনে দেওয়া নাই, 117 আছে, তাহলে যোগ করতে ভুল হচ্ছে না, কোথাও যোগ করতে তো ভুল হচ্ছে না। 7 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি নির্ণয় করুন। 7 থেকে 60 পর্যন্ত, তাহলে 60-এর আগে হচ্ছে 59, আর 49টা মৌলিক সংখ্যা না, 39টাও মৌলিক সংখ্যা না, তাহলে 29টা মৌলিক সংখ্যা, 19টা মৌলিক সংখ্যা, ঠিক আছে। তাহলে এটাকে আমরা 19, 20 ধরলাম, এটা 30 ধরলাম, আর এটা হচ্ছে 60 ধরলাম। তাহলে 60 আর 30 90, 90 আর 20 হচ্ছে 110। হ্যাঁ, 90 আর 20 110, 110, 107 হবে। এটা তো অপশনে ভুল আছে মনে হয়। আচ্ছা, ওকে, তাহলে 52 নম্বরটা দেখেন, চালের মূল্য 12% কমে যাওয়ায় 6000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? তাহলে 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য হবে, খেয়াল করেন প্র্যাকটিক্যালি, যে 6000 টাকা আমি আগে নিয়ে যাইতাম, ধরেন আছে 5 বস্তা চাল নিয়ে চলে আসতাম। এখন আমি আবার 6000 টাকা নিয়ে গেছি দোকানে,
এখন বলতেছে কি যে স্যার 6,000 টাকা তো আপনি চাল নিছেন, 5 বস্তা চালের দাম যেহেতু কমে গেছে 12%, তাহলে আপনি কিছু টাকা ফেরত পাবেন। কত টাকা? 6,000 এর 12%। 6,000 এর 12% মানে হচ্ছে 720 টাকা। এই 720 টাকা দোকানদার আমাকে ফেরত দিতে ধরছে। তো আমি বললাম ভাই টাকা ফেরত দিতে হবে না, টাকাটা আপনি রাখেন, আমাকে এই টাকা যত টাকা চাল হবে ততটা চাল দেন। তার বলছে স্যার ঠিক আছে, এই 720 টাকা রাখলাম, রাখে আপনাকে 1 কুইন্টাল চাল দিলাম। 1 কুইন্টাল চাল মানে হচ্ছে 100 কেজি চাল। তাহলে 100 কেজি চাল যে অতিরিক্ত দিল, এখন কি বলতেছে যে এই 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? যেহেতু আমি বর্তমানে যে চালটা নিছি, তাহলে এখন যে এক্সট্রা চালটা দিল ওই চালটা তো আমাকে এই 720 টাকার চাল, তাই না? তাহলে এই 1 কুইন্টাল চালের বর্তমান দাম হবে 720 টাকা। এই অঙ্কগুলো শুধু জাস্ট বুস্টার উপর ডিপেন্ড করে, এখানে কোনো প্যাচ নাই, কোনো জটিলতা নাই। যে 6,000 এর 12% সরাসরি 720, 5-10 সেকেন্ডে পারতে হবে। লেখালেখি কাটাকাটি এগুলো আপনাদের দেখানোর জন্য করলাম, আপনারা এগুলো লেখালেখি ছাড়াই পারবেন না যদি কারো মাথায় আইডিয়াটা ক্লিয়ার থাকে। ঠিক আছে, তাহলে যে কোনো কিছু দাম কমে গেলে যে এক্সট্রা পণ্য পাওয়া যায়, ওইটা হচ্ছে যে টাকাটা সেভ হয়, সেই টাকাটাই হচ্ছে ওটার বর্তমান মূল্য। ওকে, 53 নম্বর আসে যে কোনো পরীক্ষায় 85% পরীক্ষার্থী পদার্থবিদ্যা, 81% জীববিদ্যা এবং 76% উভয় বিষয়ে পাশ করেছে। তাহলে শতকরা কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে, তাই না? তো আমরা এটা ভেনচিত্রের মাধ্যমে করতে পারি। এখন ভেনচিত্রের মাধ্যমে করতে গেলে যোগ বিয়োগের পরিমাণ অনেক বেশি হয়ে যায়। তাহলে এটা 85% আর এটা 81% আর এটা হচ্ছে 76%, তাই না? আচ্ছা, 85 থেকে 76 বিয়োগ, 81 থেকে 76 বিয়োগ, তারপরে আবার যোগ, এগুলো তো হচ্ছে ভাই ক্লাস 5-এ বা প্রথমে 5-এ সেটের অঙ্ক যে ক্লাস 8-এ আছে ওইখানে যখন শুরু করবো তখন। কিন্তু পরীক্ষার হলে স্মার্ট ওয়েটা কি দেখেন, এটা আমরা কিভাবে করি, আরেকভাবে করি, সেটা হচ্ছে 85 যোগ 81 মাইনাস 76। তাহলে 85 আর 81 যোগ করলে যা হয় সেখান থেকে 76 বিয়োগ, না এভাবেও করবো না, এইভাবে সব থেকে সহজ। যে 81 থেকে 76 চলে গেলে থাকে 5, 5 আর 85 মিলে হচ্ছে 90, তার মানে 90% মিলে হচ্ছে 3 দল। তাহলে বাইরে আছে 10%, এই 10% হচ্ছে কোনো বিষয়ে পাস করেনি, মানে উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে এখানে যদি আমরা নর্মালি যোগ বিয়োগ করতে যাই, এই 2 বার যোগ বিয়োগ করতে যে সময়টা নষ্ট হবে ওই সময়টা সেভ হবে। কিভাবে? যে 81 থেকে 76 বাদ দিলে থাকে 5, 5 আর 85 মিলে 90, এই 90 মানে হচ্ছে হয় এক বিষয়ে পাস, না হলে অন্য বিষয়ে পাস, না হলে উভয় বিষয়ে পাস। তাহলে উভয় বিষয়ে ফেল হচ্ছে 10%। 54 নম্বর অঙ্কটা অনেক সুন্দর একটা অঙ্ক। দেখেন একই অঙ্ক অনেক ঘুরায় অ্যান্সার বলা যায়, আবার খুব দ্রুত করা যায়। এখন আপনি কোনটা পরীক্ষার হলে ফলো করবেন? অবশ্যই সবসময় দ্রুত যেটা করা যায় সেটা ফলো করবেন, ঠিক আছে? ওকে, তাহলে আসি 54 নম্বর অঙ্কটা তো অনেক সুন্দর একটা অঙ্ক, বোঝার ছিল। পার্সেন্টেজের অঙ্কগুলোর সাথে মিক্সারের যে অঙ্ক আছে এগুলো খুবই ইন্টারেস্টিং অঙ্ক। 3% চিনিযুক্ত 50 লিটারের মিশ্রণে কতটুকু পানি বাষ্প করলে মিশ্রণে 5% চিনি হবে? একটু খেয়াল করেন তো, এটা হচ্ছে একটা দ্রবণ, এখানে কি আছে? পানি আছে আর চিনি আছে। আবার এইখানে এটা দ্রবণের পরিমাণ কত? 50 লিটার। পানি আর চিনি কত? চিনিযুক্ত মানে 3% চিনি, তাই না? তাহলে চিনি হচ্ছে 3%, তাহলে 50-এর 3%, 100-তে 50, 3 আর 50 হচ্ছে 1.5। এটা কত? এটা জানার দরকার নাই। কেন দরকার নেই জাস্ট বোঝাচ্ছি। যে এখানে আমাদের এই 1.5 হচ্ছে এত কিছু, এত লিটার চিনি আছে, এতটুকু চিনি আছে। এখন বলতেছে যে এখানে আমরা এখন আগুন লাগাই দিছি, পানি বাষ্পীভূত হচ্ছে, ঠিক আছে, মানে পানি উড়া যাচ্ছে, কিন্তু চিনি তো আর কমতেছে না, চিনি যা ছিল তাই আছে। বলছে যে কতটুকু পানি বাষ্প করলে মিশ্রণে 5% চিনি হবে। তাহলে এইটাকে যখন বাষ্প করবো তখন এই টোটাল পরিমাণটা কমে যাবে, কমে যে এখানেও পানি চিনি থাকবে, এই পানিটা কমবে, কিন্তু চিনি তো আগে যা ছিল এখন তাই থাকবে, কারণ চিনির পরিমাণ তো কমে নাই। এখন বলতেছে যে এখানে 5% চিনি হবে, তাহলে এইখানে চিনির পরিমাণ যদি 5% হয় তাহলে পানির পরিমাণ হবে কত পার্সেন্ট? 95%। এখন উত্তর কি চাইছে? উত্তর চাইছে যে কতটুকু পানি বাষ্প করলে এই কাহিনীটা হবে। খেয়াল করেন যে এই 5% এর ভ্যালু হচ্ছে 1.5, তাহলে 100% এর ভ্যালু কত? এটা থেকে এটা 3 গুণ। দেখেন আমরা 95% নিয়ে ডিল করার দরকার নেই। কেন দরকার নেই একটু দেখি। সবসময় চিন্তা করবেন 100কে ধরে যে হিসাবগুলো করা যায় সেগুলো মুখে মুখে করা যায়। তাহলে 5% থেকে এটা 3 গুণ মানে 0.3 গুণ, তাহলে 3 গুণ হচ্ছে 300, তার 0.3 গুণ মানে হচ্ছে 30। তার মানে খেয়াল করেন যে এই 5% আর এই 95% মিলে যে এই টোটাল দ্রবণটা 100%, এইখানে 30 লিটার আছে। তাহলে আগে ছিল 50 লিটার, এখন হয়ে গেল 30 লিটার। তাহলে বাষ্প হলো কত লিটার? বাষ্প হলো 30, এই 50 থেকে 30 বাদ দিলে 20 লিটার। যে 20 লিটার কমলো ওইটাই তো পানি ছিল, ওইটাই তো বাষ্প হয়ে গেছে, কারণ চিনিতে কোনো পরিবর্তন হয় নাই।
এখানে কি কি করলে আপনার সময় নষ্ট হইতো সেটা বলি। আপনি যখন এখানে 3% আর এখানে 97% মান বাইর করতেন, তখন আপনি এখানে 48.5 বাইর করতেন। তারপরে এখানে যখন আপনি 100% মান বাইর করতে যে ঘাবড়ে যাচ্ছেন, ভাবতেছেন যে কি, যে আমার তো পানির কথা বলছে, আমি টোটালটা কেন আনবো, তাহলে আপনি এখানে 100% না বাইর করে যখন আমরা 95% মান বাইর করতেন, তাহলে 5-এর 3 গুণ, তাহলে এটা দেখেন কি আসতো, এটা আসতো 95% মান। এই 95% মান বাইর করতে যায় কিন্তু আপনার সময় নষ্ট হইতো অনেকটা। আচ্ছা, সময় নষ্ট হতে 95, 5 দিয়ে কাটলে 0.3 দিয়ে গুণ করলে 3 5 15 5 হাতে করে 1, 3 লং 27 আর 1 28, 28.5। তাহলে এই আগে ছিল 48.5 পানি, আর এখন হচ্ছে 28.5 পানি। তাহলে পানি কমে গেল কতটুকু, পানি কমে গেল বিয়োগ করলে 20 লিটারে আসবে। কিন্তু এই যে এইখানে দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ করতে যে আপনার এক্সট্রা সময়টা নষ্ট হয়েছে না, আপনি ওইটা নিয়ে কখনোই ভাবেন না, কখনোই আপনি আফসোস করেন না যে আমার যে মাঝখানে অনেকগুলো সময় নষ্ট হলো, এটা কিভাবে সেভ করা যায়। আপনি শুধু ভাবেন যে আমার তো অ্যান্সার সঠিক বাইর হয়েছে, আমি তো ছক্কা পিটাই দিয়ে আসছি। কিন্তু আপনার এখানে যে ঘাটতিটা হয়েছে, এইখানে এই অঙ্কটা করতে যে সময়টা আপনার সেভ হইতো, ওটাতে আপনি আরও 2টা নতুন ম্যাথ বা 2টা নতুন প্রশ্ন সমাধান করতে পারতেন। কিন্তু ওইভাবে ভাবনাটাকে তো ওই লেভেলে নিয়ে যাইতে হবে, তাই না? এই জন্য দশমিকের সংখ্যা বা 95, 19 এই টাইপের কোনো ঝামেলাওয়ালা সংখ্যা আসলে চেষ্টা করবেন এটাকে কোনোভাবে অ্যাভয়েড করার বুদ্ধি আছে নাকি। এইটার জন্য তো রুমে সময় দিতে হবে, তাই না? আমি কিন্তু আপনাদেরকে নতুন নতুন আইডিয়াগুলো মাথায় দিতেছি, আপনারা চিন্তা করবেন, দেখবেন খুব ভালো লাগবে। কারণ হচ্ছে যে আপনার 100 ধরে হিসাব করা সোজা, এই জন্য আমরা পুরোটা ধরে হিসাব করলাম, সমস্যা নাই তো। পুরোটা ধরে হিসাব করে যদি চিনিটা বাদ দেয়, অটোমেটিক্যালি পানির হিসাব বাদ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যখন 95 আর 97% মান বার করতে যাবেন, তো আপনার গুণ আর ভাগ করতে তো সময় শেষ হয়ে যাবে। অল্পে তুষ্ট যারা থাকেন তাদের এই সমস্যাগুলো বেশি হবে, যে আমি সমাধান বাড়ি করতে পারলে হলো, এই পাশে আমার সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাক, সমস্যা নাই। তাদেরকে তো বোঝানো যাবে না যে সময়ের গুরুত্ব কি। পরীক্ষা যারা রেগুলার দিতেছেন তারা বুঝবেন। আসি 55 নম্বর প্রশ্ন। 55 নম্বর প্রশ্ন বলতেছে যে একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে 1540 ফুট গতিবেগে লক্ষ্য বস্তু ভেদ করে। এক ব্যক্তি বন্দুক ছোড়ার 3 সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ডে 1100 ফুট হলে লক্ষ্য বস্তুর দূরত্ব কত? এই অঙ্কটা করতে যে অনেকে মনে করতে পারেন যে এটা ফিজিক্সের অঙ্ক দিয়ে দিছে নাকি। এমডি কামাল হোসেন, এলিগেশনের মাধ্যমে করা যায় না স্যার, এটা কোনটা স্যার? এলিগেশনের মাধ্যমে করা যায় কি না, ওইটার জন্য এলিগেশন সবখানে নিয়ে আসতে হবে না। 54 নম্বরটা রিপিট, 54 নম্বরটা আরেকবার বলবো, ওরে অনেক সুন্দর করে বললাম তো। 54 নম্বরটা ছিল কি যে 97 আর 3%, তাই না? 50, তাহলে 50-এর 3% মানে 1.5, এটা হচ্ছে চিনি। তাহলে যতই আমি আগুন জ্বালাই, যতই পানি বাষ্পীভূত হোক, চিনি তো চেঞ্জ হবে না। তাহলে এই 1.5 কেজি চিনিটাই পরবর্তীতে নতুন দ্রবণে 5%-এর ভ্যালু 1.5, 5%-এর ভ্যালু যদি 1.5 হয়, তাহলে 100%-এর ভ্যালুটা হতে হবে 30। তার মানে এই পরবর্তীতে দ্বিতীয় টোটাল দ্রবণটা হবে, প্রথমবার টোটাল দ্রবণটা 50 লিটার, আর দ্বিতীয়বার টোটাল দ্রবণটা হচ্ছে 30 লিটার। তাহলে কমে গেল 20 লিটার। এই যে কমে গেছে, এটা পুরাটাই পানি কমে গেছে। টার্নিং পয়েন্ট হচ্ছে এই 3%-এর মানও যা, 5%-এর মানও তা। এই কথাটা বোঝা হচ্ছে এই অঙ্কটা পারার জন্য যথেষ্ট। কিন্তু এই অঙ্কটা দ্রুত পারার জন্য আরেকটা টার্নিং পয়েন্ট হচ্ছে যে এইখানে এই 95% আর এই 97%-কে টাচ না করে এখানেও 100%-এর মতো চিন্তা করা, এখানে 100%-এর মতো চিন্তা করা। তাহলে আপনার যে টাইম লাগতো নর্মালি একজন করতে, আপনার তার থেকে অর্ধেকেরও কম সময় লাগবে। কারণ কি? কারণ 100, 1000, 10 সংখ্যা জাতীয়, শূন্য জাতীয় যে কোনো সংখ্যা ডিল করা, মানে যোগ করা, গুণ করা, ভাগ করা, সব কিছু সহজ। দেখলেন না একটু আগে ওই যে 9 শেষে ছিল, আমি 9 দিয়ে যোগ না করে সংখ্যা পূর্ণ সংখ্যা বানায় যোগ করলাম। কারণ ওগুলো তো মাথায় মাথায় মুখে মুখে করা যায়, লেখালেখি হাতে থাকি কোনো ক্যালকুলেটারের দরকার নাই, একটু সময় দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে 55 নম্বর অঙ্কটা করি। এবার কি সবাই 54 নম্বরটা ক্লিয়ার হয়েছেন? ক্লিয়ার হলে 54 নম্বরটা ক্লিয়ার লিখে কমেন্ট করেন। 55 নম্বর বলছে যে একটা বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে 1540 ফুট গতিবেগে লক্ষ্য বস্তু ভেদ করে। এক ব্যক্তি বন্দুক ছোড়ার 3 সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ডে 1100 ফুট হলে লক্ষ্য বস্তুর দূরত্ব কত? এই অঙ্কটা হচ্ছে টাইম অ্যান্ড স্পিডের একটা সহজ অঙ্ক, ঠিক আছে? কিন্তু অনেকেই বন্দুকের গুলি, শব্দের গতি এগুলো শুনে মনে হচ্ছে যে এটা তো আমার তো বিশাল ফিজিক্সের অঙ্ক লাগাই দিলে, আমি তো আর্টসে পড়া স্টুডেন্ট, কীভাবে পারবো? তো এটা একটু লজিক্যালি ভাবেন। সাপোজ একটা গাড়ি, এখানে আপনি দাঁড়ায় আছেন, হ্যাঁ, আপনাকে এ থেকে বিতে যাইতে হবে। এই বি থেকে যাইতে গেলে আপনি কি করলেন যে 1540 ফুট বেগে গেলেন, একটা গাড়িতে, বিশাল মানে বড় গাড়িতে খুব দ্রুত গেলেন। যাওয়ার পরে আসার সময় আপনি একটা ছোট গাড়িতে আসলেন যার স্পিড একটু কম। এই আসার সময় আপনার স্পিড হচ্ছে 1100 ফুট,
ঠিক আছে, 1100 ফুট হচ্ছে কি প্রতি সেকেন্ডে, এটা পাওয়ার সেকেন্ড, এটা হচ্ছে পার সেকেন্ড। এখন বলছে এই যাওয়া এবং আসা মিলে আপনার সময় লাগলো 3 সেকেন্ড, যাওয়া এবং আসা মিলে মোট সময়। তাহলে বলতেছে যে আপনি যে রাস্তাটা গেছেন এই রাস্তাটার দূরত্ব কত, তারা টাইম অ্যান্ড স্পিডের অঙ্ক না? আচ্ছা, ওইটাকে একটু দেখি এই অঙ্কের সাথে একটু ম্যাচিং করে দেই। খেয়াল করেন, আপনি যখন এখান থেকে গুলি ছুড়ছেন, গুলিটা যাচ্ছে যে এই লক্ষ্যবস্তু, মনে করেন এটা একটা পাখি আছে, এই পাখিটাকে লাগলো, তাহলে এই 1540 মিটার পার সেকেন্ড, ফুট পার সেকেন্ড বেগে গেল। যার পরে এই সাউন্ডটা যখন এখানে হয়েছে, এইখানে একটা লোক আছে, এ যত তাড়াতাড়ি শুনবে, আপনি তো অনেক দূরে আছেন, আপনি কি তত তাড়াতাড়ি শুনবেন? তার মানে এই সাউন্ডটা আপনার কাছে আসার সময় এত ফুট বেগে আসতেছে, তাহলে আসতে একটা সময় লাগবে না? তাহলে এই 3 সেকেন্ডটার নাম কি? 3 সেকেন্ডটার নাম হচ্ছে আপনার গুলি ছোড়ার, গুলিটা গেল এবং সাউন্ডটা আসলো, যাওয়া এবং আসা মিলে মোট সময়। তাহলে মনে করি এই এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে এক্স, কি চাইছে দূরত্ব যেহেতু ফুটে আছে, তাহলে এক্স ফুট। তাহলে এক্স ফুট যদি ডিস্টেন্স হয়, তাহলে যাওয়ার সময় কতটুকু সময় লাগছে? যাওয়ার সময় লাগছে 1540 মিটার পার সেকেন্ড, মানে ফুট পার সেকেন্ড দিয়ে এক্স ফুটকে ভাগ, মানে এই টোটাল এক্স ফুট রাস্তা, টোটাল দূরত্ব। আর যদি যায় 1540 ফুট বেগে, তাহলে সে 1540 দিয়ে ভাগ করতে হবে। অনেকে কেউ যদি এখানে এক্স বাই 1540 না দেয়, 1540 বাই এক্স দেন, তাহলে আপনি তো সমীকরণও বুঝেন নাই, আপনি তো টাইম অ্যান্ড স্পিডের বেসিক সূত্র জানেন না, এগুলো জানতে হবে। ঠিক আছে, আসার সময় লাগছে এক্স বাই 1100, এই দুই সময় যোগ করলে ইকুয়াল টু হচ্ছে 3 সেকেন্ড। এটা ক্যালকুলেশন করে নিলে আপনারা পাবেন এক্স এর ভ্যালু হচ্ছে 1975। ক্যালকুলেশনটা দ্রুত করা যায়, লসাগুগুলো বাড়ি করার জন্য এই যে 0 0 বাদ দিতে হবে, 1170 আর 1540 154, এটা হচ্ছে 7700। এটা ক্যালকুলেশনটা করে নেবেন, ঠিক আছে, যেভাবে আপনারা দ্রুত পারেন। লসাগু সমস্যা হলে আপনাদের লসাগু ক্লাস দেখে নিন ইউটিউব থেকে। ওকে, তাহলে আসি 56 নম্বর অঙ্ক। 55 নম্বরটা কি ক্লিয়ার সবাই? ক্লিয়ার স্যার। আচ্ছা, এই যে 55 নম্বরটা করলাম, এটা কি ক্লিয়ার সবাই? এত রাতে অনেকজন দেখতেছেন, থ্যাংক ইউ, আপনারা সবাই খুব পরিশ্রম করতেছেন। ওকে, তাহলে আসি আমরা 56 নম্বর করবো। 100 মিটার দীর্ঘ একটা ট্রেন 144 মিটার ঘন্টা গতিবেগে চললে একটি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করতে কত সময় লাগবে? এগুলো তো এই অঙ্কটার রিডিং পড়া শেষ হওয়ার 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে অঙ্কটা অ্যান্সার করতে পারতে হবে। যদি না পারেন 1 মিনিট লাগান, তাহলে আপনি অঙ্কে বোঝে নেওয়া। কারণ হচ্ছে কি যে আপনি যদি ট্রেনের অধ্যায়ের বেসিক অঙ্ক পারেন, যে এই গতিবেগকে 5/18 দ্বারা গুণ করলে মিটার পার সেকেন্ড হয়, 40 মিটার পার সেকেন্ড দিয়ে 100 মিটারকে ভাগ করলে 40-এর ডাবল 80, আর 40-এর অর্ধেক হচ্ছে 20 আর 80 মিলে 100, তার মানে 2.5 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 56 নম্বর প্রশ্ন হচ্ছে 2.5 সেকেন্ড, কারণ বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করার সময় শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। ঠিক আছে, ওকে। 57 নম্বর অঙ্কটা দেখেন। 57 নম্বর অঙ্ক অনেকের আছে ধারার অঙ্কের বস, কিন্তু 57 নম্বর অঙ্ক করতে যেয়ে অনেক সময় নষ্ট করছেন। দেখেন তো 57 নম্বর অঙ্কটা কত সহজে কয়েক সেকেন্ডে পারা যাচ্ছে। এটা ক্লাস 9-10 বোর্ড বইয়ের অঙ্ক 13.1-এর। 57 নম্বর বলছে যে একটা সমান্তর ধারার 12তম পদ 77 হলে উহার প্রথম 23টি পদের সমষ্টি কত? ঠিক আছে, তাহলে সমান্তর ধারা এখন যদি আমরা একটা ফর্মাল নিয়মে করতে যাই, তাহলে আমরা জানি r-তম পদ সমান সমান a প্লাস r মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে কততম পদ বলছে? 12তম পদ। 12তম পদ সমান সমান a প্লাস 12 থেকে 1 বাদ দিলে 11 ডি। এখন আমাদের কি বলছে যে 23টি পদের সমষ্টি কত? 23টি পদের সমষ্টি 23/2a, এর মান এখানে জানি না, 2a প্লাস এখানে 23 মান মাইনাস 1, তার মানে হচ্ছে 22d। 2 যদি কমন নেই, তাহলে 23/2 ইন্টু 2 কমন নিলে থাকতেছে a প্লাস 11d। এই 2 কাটা 23 ইন্টু এই a প্লাস 11d, এর মান প্রশ্নে দেওয়া আছে যে 12তম পদের মান 77, তাহলে এইখানে 77 গুণ করলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে কত? এটা 1771। ঠিক আছে, ক্যালকুলেশনটা আপনারা করে নিতে পারেন। ধরা হচ্ছে 20 দ্বারা আগে গুণ করেন, 20 আর 77 গুণ করলে তো 1400 হয়, তাই না? এই 3 আর 7 একটু মাথা খানানো যায়, বুঝছেন? সবসময় গুণ করে অ্যান্সার বের করার দরকার নেই। অপশন আছে না, 3 7 21, মানে এই প্রশ্নটার অ্যান্সারের শেষে 1 হইতে হবে। এই অপশনে 4টা আছে, তার মধ্যে 2টার শেষে 1 আছে। আবার দেখেন 20
আর ৭৭, এই দুটো যদি গুণ করেন তাহলে ১৪০০ হয়ে যায়। তো এখানে সি নাম্বার অপশনের শেষে ১ আছে, কিন্তু ১১ আছে শুরুতে, কিন্তু ১১ তোকে তো বেশি লাগবে, এই কারণে এটা এ নাম্বার অ্যান্সার দেওয়া যাবে। ১৭৭১ হচ্ছে গুণ করে অ্যান্সার চলে আসবে। ওকে, আর দুইটা মাত্র প্রশ্ন। ৫৮ নম্বর। আচ্ছা, এটা দেখেন এই অঙ্কটা কয়েক সেকেন্ডে করা যাইতো, জাস্ট পুরো লজিকের খেলা। এই যে এইভাবে লেখালেখি করার সময় পাবেন না ভাই। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেভাবে লিখলাম আপনাদের বোঝানোর জন্য, আপনারা অনেকে আছে এই লেখাটা যে এইভাবে লিখতে হবে এইটা বুঝ আসতে আসতেই ৪০ সেকেন্ড সময় শেষ, ঠিক আছে? তো তারপরে লেখালেখি করতে তো ২ মিনিট সময় আপনি খেয়ে ফেলছেন। অথচ দেখেন লজিকের খেলাটা কত সহজ। সেটা হচ্ছে ১২তম পদের কথা বলছে, তাই না? তাহলে ১২তম পদ হচ্ছে কত? ৭৭। তাহলে এটা খেয়াল করি তো, ১২তম পদ মানে কি? এর আগে ১১টি পদ আছে। আবার বলছে যে ২৩টা পদের সমষ্টি কত। তাহলে ২৩টা পদের সমষ্টি মানে এই ১১ আর ১ ১২, এই পাশে ১২ আছে, ওই পাশেও ১১টা পদ। তার মানে কি? এই পাশে ১১টি পদ, এই পাশে ১১টি পদ, এই ১১ মিলে হচ্ছে ২২, আর এইখানকার ১ যোগ করে হচ্ছে ২৩টি পদ। তাহলে আসি আমরা একটু মাথা খাটাই যে এটা যেহেতু সমান্তর ধারা, তাহলে এই ২৩টা পদের গড় বা মধ্যক না গড় হবে ১২তম পদের ভ্যালু যেটা, সেটাই গড়। তাহলে এখানে টোটাল পদ আছে ২৩টি, আর এই ২৩টা পদের গড় হচ্ছে ৭৭। তাহলে আমরা জানি কি সমষ্টি মানে কি? সমষ্টি মানে হচ্ছে ২৩ গুণন ৭৭, সরাসরি ১৭৭১ অ্যান্সার। তাহলে এই অঙ্কটাতে ওই এ প্লাস ১১ডি ওই রকম কোনো কিছু লেখার দরকার হবে না, যা শুধু লজিকের খেলাটা খেলতে পারলে যে ধারাবাহিক সংখ্যার মাঝখানের রাশিটাই হচ্ছে তাদের গড়, আর এই গড় এবং মোট পদ গুণ করলে টোটাল সমষ্টি বার হয়। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ১৭৭১। এই প্রশ্নটা কি দেখেন তো, এই যে এটা হচ্ছে ২ নম্বর সমাধান, আর আগেরটা হচ্ছে ধরেন ১ নম্বর সমাধান, ফরমাল যেটা দিলাম। তো ১ নম্বর সমাধানটা সোজা না ২ নম্বর সমাধান সোজা? ২ নম্বর সমাধানটা তো সোজা লাগবেই। ২ নম্বর সমাধানটা পারার জন্য কি করতে হবে? ধারাবাহিক সংখ্যার কনসেপ্টটা ফুললি ক্লিয়ার থাকতে হবে না? তো আপনি যদি শুধু ওই ফর্মালিটিস শেখেন তো আপনি অঙ্ক করতে পারবেন, কিন্তু পরীক্ষার হলে খাতা কারে নেবে, অথবা ২০টা অঙ্কের জায়গায় 10টা করতে শেষ, অথবা 20টা অঙ্কই করছেন কিন্তু অন্য সাবজেক্ট টাচ করতে পারেন না। এইরকমই সমস্যাগুলো তো হয়, তাই না? এই জন্য আমরা কিন্তু আগে থেকে বলতেছি যে একটু সময় দিতে হবে, একটু ভিন্ন স্টাইলে চিন্তা করতে হবে। এখন আপনি নিজে নিজে আবিষ্কার করতে গেলে তো ভাই ৬ মাসের কাজ ৬ বছর লাগাই দিবেন। এই জন্য আপনার আবিষ্কার করার দরকার নাই, আপনি জাস্ট আমাদের ক্লাসগুলো ভালো করে ফলো করেন, আমাদের বইগুলোতে সময় দেন, ঠিক আছে? এগুলো সবগুলো কথা আমাদের বেসিক ম্যাথে সুন্দর করে লেখা আছে। বই সময় দিবেন এবং আমাদের ক্লাসগুলো ফলো করবেন, আপনার মাথায় নিত্য নতুন অনেক আইডিয়া ডেভেলপ হবে, তখন আপনি এগুলো নিয়ে ভাবতে পারবেন, এগুলো নিয়ে আপনার মাথায় খেলবে। এই ক্লাস না দেখলে না, রুমে নিজে নিজে যখন চিন্তা করেন তখন কিন্তু আসে না মাথায়, অথবা দেখা যাচ্ছে আপনি পড়লেন, ভালো লাগলো, মজা পাইলেন, কিন্তু পরীক্ষার হলে দেখলেন আপনার ওই চিন্তাটা মাথায় নাই, আগের চিন্তাতেই করতেছেন, তখন কি হয়? সময় তো শেষ, চলে যায়। তো এই ক্লাস দেখে শুধু মজা পাইলে হবে না, এই মজাটাকে আপনার কাজে লাগাইতে হবে। লাস্ট 2টা অঙ্ক। ৫৮ নম্বর। ৮ নম্বর বলছে যে লুডো খেলায় 2টি সংখ্যা একসাথে ফেলে প্রাপ্ত সংখ্যা 2টি যোগ করলে যোগফল 10 হবার সম্ভাবনা কত? তাহলে যোগফল 10 হওয়ার সম্ভাবনা, তাই না? আচ্ছা, তো আমাদের বইয়ের প্রবাবিলিটি অধ্যায় দেখবেন যে ছক্কার অঙ্কগুলোতে একটা ছক্কা নিক্ষেপ করলে 6 আসার সম্ভাবনা, মানে 1 2 3 4 5 6, ঠিক আছে? 1 2 3 4 5 6, এটা হচ্ছে প্রথম লুডোতে, প্রথম ছক্কাতে 1 থেকে 6 আসার সম্ভাবনা। এখন দ্বিতীয় যে ছক্কাটা আছে এইটাতে প্রথমটাতে 1, দ্বিতীয়টাতে 1, প্রথমটাতে 2, দ্বিতীয়টাতে 1, প্রথমটাতে 3, দ্বিতীয়টাতে 1, এই যে এইভাবে চলবে, তারপরে 1 1 2 2 এইভাবে চলবে, তাই না? তাহলে খেয়াল করেন তো যে এই 1-এর লাইনে কিন্তু কোনো 10 পাওয়া যাবে না, কারণ সর্বোচ্চ 6 আর 1 7 হবে। 2-এর লাইনেও কোনো 10 পাওয়া যাবে না, কারণ সর্বোচ্চ 6 আর 2 8 হবে। 3-এর লাইনেও কোনো 10 পাওয়া যাবে না, কারণ সর্বোচ্চ 3 আর 9 6, 3 আর 6 মিলে 9 হবে। কিন্তু 4-এর লাইনে একটা 10 পাওয়া যাবে, সেটা কি? 4 আর 6 মিলে 10। 5-এর লাইনে একটা 10 পাওয়া যাবে, সেটা হচ্ছে 5 যোগ 5। 6-এর লাইনে একটা 10 পাওয়া যাবে, 6 যোগ 4। তার মানে এই তিনটাই শুধুমাত্র 10 পাওয়া যাবে। দেখেন যোগফল 10 হওয়ার সম্ভাবনা, 10-এর থেকে বড় হওয়ার কথা বললে কিন্তু আমরা এই যে এইখানে 5 6 11 এটাকেও নিতাম, কিন্তু যেহেতু এখানে বলে নাই এই জন্য আমরা এক্স্যাক্টলি যেটা 10 হতে পারে সেটা নিব। তাহলে তিনটা হচ্ছে 10, তাহলে এখানে টোটাল ফলাফল কয়টা? টোটাল ফলাফল হচ্ছে 6² মানে 36, আর 10 হওয়ার সম্ভাবনা হচ্ছে 3টি। তাহলে উত্তর কত হবে? প্রবাবিলিটি উত্তর হবে উপরে 3 নিচে 36, কাটাকাটি করলে হচ্ছে 1/12। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 1/12। সবাই কি ধরতে পারছেন বিষয়টা? আমাদের বেসিক ম্যাথে দেখবেন সুন্দর করে অনেকগুলো চার্ট দেওয়া আছে, অ্যাডভান্স ম্যাথেও আছে, ঠিক আছে? ওকে, লাস্ট ওয়ান, 59 নম্বর অঙ্ক।
হুম, আমিরুল ইসলাম স্যার এত তাড়া কেন, একটু স্লো করান। ভাই আপনারা হচ্ছে ইউটিউবে বা বিভিন্নখানে যে সমাধানগুলো দেখবেন, আমাদের থেকে 3/1 সময়ের মধ্যে সমাধান পাবেন। তো এই যে ক্লাস বেশিক্ষণ নিলে অনেকে থাকেন না বা যাচ্ছে কনসেন্ট্রেশনটা ধরে রাখেন না, এই কারণে কিন্তু একটু রিসেন্ট প্রশ্নগুলো সমাধান করার সময় দ্রুত করে দিই। দেখা যাচ্ছে অন্যরা 5 মিনিটে সমাধান দিচ্ছে, আমরা 30 মিনিটও শেষ হচ্ছে না। তো 30 মিনিট মানেই তো অনেক সময়। ঠিক আছে, আচ্ছা আসি তাহলে 59 নম্বরে কি বলছে, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 অংশ। তার মানে দেখেন দৈর্ঘ্য যদি 3 হয় প্রস্থ হবে 2, এইটা বলে আসছে। মানে ফ্র্যাকশনটা দেখেন, ফ্র্যাকশনটা দেখে আপনাকে বুঝতে হবে 3/2, 3/2, তাহলে দৈর্ঘ্য প্রস্থের, এই কথা মানে কি, প্রস্থের মানে যার সঙ্গে রয় থাকে সেটা নিচে, আর দৈর্ঘ্য 3। তাহলে এর আমরা 3x আর 2x ধরি, তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে কত, 384 বর্গমিটারে, পরিসীমা কত। তাহলে এই দুটো যদি গুণ করি আমরা, 6x² ইকুয়াল টু হচ্ছে 384, x² ইকুয়াল টু হচ্ছে 6 6 36 আর 4 6 24, 64। তাহলে x এর মান হচ্ছে 8। উত্তর কি চাইছে, পরিসীমা। পরিসীমা আমরা দেখছি দৈর্ঘ্য আর প্রস্থ, দেখেন দৈর্ঘ্য যদি 3x হয়, প্রস্থ যদি 2x হয়, তাহলে পরিসীমা হবে 3x আর 2x মিলে কত, 5x। 5x এর ডাবল কত, 3x আর 2x, এই পাশে 3x, এখানে 2x, তার মানে 10x। তাহলে x এর মান যেহেতু আমাদের দেওয়া আছে 8, তাহলে 10x এর মান হবে 10 × 8 = 80। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 80। ওকে, আবার এখানে এইভাবেই যে করতে হবে বিষয়টা এরকম না, আরও একভাবে করা যাবে। সেটার জন্য আসলে চিন্তা করতে পারতে হবে। সেই চিন্তাটা কি, চিন্তাটা দেখাই দিই। খেয়াল করেন মাথা কতভাবে খাটা যায়, জাস্ট খালি দেখেন যে দৈর্ঘ্য আর প্রস্থ 3/2, এটার মানে হচ্ছে রেশিও হচ্ছে 3/2। তার মানে দৈর্ঘ্য আর প্রস্থের রেশিওটাকে 5 দিয়ে ভাগ করা যাইতে হবে। এখন এখানে 80 বলছে না, এই 80 অপশনগুলো দেখেন, 80 আছে না, 80 মানে কি, 80 মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ যোগ করে 2 দ্বারা গুণ। তাহলে 2 দ্বারা গুণ করে যদি 80 হয়, তাহলে গুণ করার আগে কত ছিল, গুণ করার আগে ছিল 40। যখন 40 ছিল তখন 3:2, এইখানে 5 দিয়ে 40কে ভাগ করা যায়। তাহলে 5 দিয়ে যদি 40কে ভাগ করা যায়, তাহলে এটা কি অ্যান্সার না, এটা অ্যান্সার হতে পারে, নাও হতে পারে। কীভাবে দেখেন, 3 আর 40, 5 দিয়ে যদি ভাগ করা যায় 8, তাহলে 3 8 24 আর 8 2 16, দেন 16 আর 24 গুণ করলে 384 হয়। এই ক্ষেত্রে তো আপনাকে দ্রুত যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারতে হবে, নাহলে আপনার কাছে তো এটা বিশাল কঠিন মনে হবে। 16 আর 24 গুণ করলে কত হয়, 384 হয়। কিভাবে হয়, 24 আর 15 গুণ করলে কত হয়, 24 10 এ 240, আর 24 আর 15 5 গুণ করলে 120, 224, 40 আর 120 মিলে 360, আর এখানে 24 গুণন 16, তার মানে আরও একটা 24 বেশি, 360 আর 24 মিলে 384। ডিজিট নিয়ে খেলতে পারলে অঙ্ককে কত দ্রুত সামারাইজ করা যাবে, আপনারা যারা সময় দিবেন তারা আশা করি বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা আজকে সমাধানটা এখানে ক্লোজ করতেছি। মোহাম্মদ উজ্জ্বল, অনুগ্রহ করে 54 নম্বরটা একটু বুঝিয়ে দেন। 54 নম্বরটা কয়েকবার রিপিট করে দিছি, ঠিক আছে। আপনারা যেটা করবেন, আমাদের ক্লাস শেষে ওইখানে আবার ব্যাক করে দেখবেন, ঠিক আছে। তো আমরা সামনে আরও অনেকগুলো প্রশ্ন সমাধান নিয়ে হাজির হব। আপনারা অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটা এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে খায়রুস ম্যাথ, 2 জায়গাতেই কানেক্টেড থাকবেন আপনাদের নিজের জন্য। আশা করি উপকৃত হবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।